সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আইসক্রিম ব্যতীত না, আইসক্রিমও সম্ভব না। যেই ঠান্ডা ইটালিতে পড়ছে ভাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি -1 টেম্পারেচারে, আমার কথা পর্যন্ত আটকে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের রেজাল্ট নিয়ে যে ভিডিওটা দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওতে দেখবেন প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যতগুলা ভিডিও বানিয়েছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন একসাথে কম্বিনেশন করে, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। তবে আবারও বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা বাজিয়ে দিন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেল, কিন্তু আমার চ্যানেল না, আপনাদের চ্যানেল এগিয়ে যাচ্ছে বহুদূর, ইনশাল্লাহ বহুদূর এগিয়ে যাবে। তবে হিংসাত্মক, প্রতিহিংসামূলক, রসালো ভিডিও আমার পক্ষে ভাই সম্ভব না। যা ভিউ হয় তাতেই আমি সন্তুষ্টি ভাই। ওই যে কেউ চ্যালেঞ্জ নিয়ে আজকে হারলে মাথা কামাই ফেলবো, আজকে জিতলে অমুক জিতলে দাড়ি কামাই ফেলবো, দুধ দিয়া গোসল করব, গোবর দিয়ে গোসল করব। ভাই দুধ কি গোসলের জিনিস বলেন? দুধ তো খাওয়ার জিনিস, দুধ দিয়ে আমি গোসল করে আমি ভিউ সম্ভব না। গোবর দিয়ে কি গোসল করার জিনিস বলেন? দাড়ি কামাই ফেলবো, মাথা কামাই ফেলবো, দরকার আছে? কেউ হারলে জিতলে তার আমাকে টাকা দিয়ে যাবে? হ্যাঁ, বাসা ভাড়া দিয়ে যাবে বলেন? আমার দরকার আছে দুধ দিয়ে গোসল করার? আমি এগুলো লাভ ফায়দা দেখি না ভাই। আমি সাদাকে সাদা কালোকে কালো বলে যাব। ভিউ যতটুকু হয়, আপনারা যদি ভালোবাসেন আমাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। না ভালোবাসলে একদিন ভিডিও বানানো বন্ধ করে দিব, যে না, মানুষ আসলে সাদাকে সাদা কালোকে কালো পছন্দ করে না, দেখতে চায় না, তারা এই ধরনের ভিডিও আমাকে দেখতে চায় না, সেদিন আমি ভিডিও বন্ধ করে দিব। কিন্তু আমার পক্ষে ভাই ওই যে প্রতিহিংসামূলক কাউকে গালাগালি করিয়া, কাউকে বয়কট করিয়া, ধর্মকে, জাতকে, দেশকে টাইনা আইনা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ভাই আমার ভিউ প্রয়োজন নাই, আমি ভিডিও প্রয়োজনে বানাবো না। এনিওয়ে, ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবগুলা ভিডিও একসাথে। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র 150 রানে অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া। জাসপ্রীত বুমরা জাস্ট আগুন। টসে জিতে এই কন্ডিশনে, এই উইকেটে টিম ইন্ডিয়ার কি উচিত হয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া? অস্ট্রেলিয়া মাত্র 67 রানে তাদের 7 উইকেটের পতন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে। তার জবাবে টিম অস্ট্রেলিয়া মাত্র 67 রানে তাদের 7টা ব্যাটার অলরেডি আউট হয়ে গেছে। আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে। প্রথম টেস্টের প্রথম দিনে আলোচনার জন্য অনেকগুলা বিষয় অলরেডি হাজির। আলোচনা করব সবগুলা বিষয় নিয়ে। তবে তার আগে প্রতিবারের মতো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন, সেখানে পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। Hello viewers, it's me Ronnie bro. Welcome to another new video. কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে। বর্ডার গাভাস্কারের টেস্ট সিরিজের আজকে প্রথম দিন শেষ হলো। প্রথম দিন শেষে কে কোন জায়গায় আছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টস। অনেকেই দেখলাম খেলা শেষ হওয়ার পরে এবং টিম ইন্ডিয়ার ইনিংসটা শেষ হওয়ার পরই আলোচনা এবং সমালোচনা শুরু করেছেন যে এই কন্ডিশনে টস জিতে টিম ইন্ডিয়া কেন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। যারা এই ধরনের আলোচনা সমালোচনা করছেন তারা আসলে না জেনেই করছেন।
যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠের পরিসংখ্যান বলছে এই মাঠে যারাই আগে ব্যাট করেছে, অর্থাৎ প্রথম ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করেছে, তারাই জয়ের পাল্লা ভারী কিংবা জয়ের পাল্লা বেশি। এখন যে পিচটাতে খেলা হচ্ছে, এই পিচটা সবাই দেখেছেন, এখানে পেস বোলারদের জন্য মানে স্বর্গরাজ্য, টোটাল বল দেখাই যাচ্ছে না ক্লিয়ারলি। সেই জায়গায় আপনি টিম ইন্ডিয়া যদি টসে জিতে ফিল্ডিং করতো, তার মানে সেকেন্ড ইনিংস ব্যাট করতো আর চতুর্থ ইনিংস ব্যাট করতো। টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে গিয়ে ব্যাট করাটা কতটা কঠিন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা সমালোচনা করছেন তাদেরকে বলবো, দ্বিতীয় ইনিংস এবং চতুর্থ ইনিংসে ব্যাট করার চাইতে ফার্স্ট ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করা অবশ্যই ভালো এবং বুদ্ধিমত্তার পরিচয়। এখানে টিম ইন্ডিয়ার কোচ বলেন কিংবা ক্যাপ্টেন বলেন, যারাই সিদ্ধান্ত নিয়েছে, আমার দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত ছিল। এই উইকেটে হয়তো প্রথম ইনিংসে হয়তো 200-250 রান হতো, পিচটা যতটা বোলিং পিচ তার চাইতে কিন্তু বলাররা ভালো বল করছে, ভালো লাইন লেন্থে বল করছে, যার কারণে ব্যাটসম্যানদের আউট করতে ওরা সক্ষম হচ্ছে। দেখেন ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, প্লাস 7টা উইকেট ফালাই দিছে আপনার অস্ট্রেলিয়া, তার মানে 17টা উইকেট একদিনে পরে যাওয়া, মানে আপনার বুঝতে হবে যে এখানে বলাররা সুবিধা পাচ্ছে। প্লাস বলাররা সুবিধা পাচ্ছে শুধু বললে এভাবে বোঝা যাবে না জিনিসটা, বলাররা ভালো লাইন লেন্থে বল করছে। শুরু থেকে যদি আমি টসের ব্যাপারটা তো গেল ক্লিয়ার, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে এই উইকেটে আসলে টিম ইন্ডিয়ার সিদ্ধান্তটা আমি অন্তত এগ্রি করি যে এই পিচে ফার্স্ট ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সুতরাং টস নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, আপনাদের কাছেও মনে হয় না আর কোনো অভিযোগ বা সমালোচনা করার মতো কিছু আছে। সঠিক সিদ্ধান্ত। এখন আসি, টিম ইন্ডিয়া যেভাবে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা করেছে সেটা অনেকটা দৃষ্টিকটু লেগেছে, কারণ শর্ট সিলেকশনে টিম ইন্ডিয়া অনেক জায়গায় ভুল করেছে, অনেকগুলা। শুরু থেকে যদি বলি, জেসওয়াল রান করেছে 0। জেসওয়ালের শর্ট সিলেকশনটা দেখেন আপনি, এই সে মানে দ্বিধা দ্বন্দ্বে, এটা কি করবে, ছাড়বে না খেলবে, এই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে আসেন কেএল রাহুল। আমি জানি কেএল রাহুল নিয়ে অনেকেরই এখানে দ্বিমত আছে আউটটা নিয়ে, এবং আমারও দ্বিমত আছে। তো আমার আসলে আমার সাইড থেকে কি বলার আছে কেএল রাহুলের আউটটা নিয়ে, দেখেন থার্ড আম্পায়ার মেন আম্পায়ার তো আউট দেয় নাই। থার্ড আম্পায়ার টিভি আম্পায়ার যে ছিল সে ক্লিয়ার বুঝতে পারে নাই এটা কি ব্যাটে টাচ হয়েছে নাকি ব্যাট প্যাডে টাচ হয়েছে। এই সামান্য একটা স্পাইক, এই স্পাইকটা কিসের, এটা আম্পায়ারও কিন্তু ক্লিয়ার ছিল না। কিন্তু আম্পায়ার যখন প্রোভাইড করলো যে আরেকটা অ্যাঙ্গেল আমি দেখতে চাই, তার মানে কি সে ওই অ্যাঙ্গেলটাতে সে স্যাটিসফাইড না, যার কারণে সে আরেকটা অ্যাঙ্গেল থেকে ওই ফুটেজটা দেখতে চেয়েছিল, কিন্তু ওইটা অ্যাভেলেবেল ছিল না তার কাছে, এটাই ছিল। কিন্তু সে যখন আপনার স্যাটিসফাইড ছিল না যে এটা ব্যাট টাচ হইছে, এটা স্যাটিসফাইড না আসে, কনফার্ম না আসে, সেখানে আউট দেওয়া তার উচিত হয় না। কারণ আপনার ডাউট অফ বেনিফিট কিন্তু ব্যাটসম্যানের পক্ষে যায়, বলারের পক্ষে যায় না। আপনি যখন কনফার্ম না যে ব্যাটে টাচ হয়েছে, আপনি কিভাবে এটা আউট দিতে পারেন? এনিওয়ে, এটা আমার দৃষ্টিতে আমি ব্যাখ্যা করলাম। এখন আম্পায়ার্স কল তো মানতেই হবে। তারপরে আসেন পাডিক্কেল আপনার কি বলে, কয়টা বল খেলছে, 22টা বল পর্যন্ত সে 0 রান ছিল, 23 নম্বর বলটাতে আউট হয়েছে। এখানে একটা নতুন ব্যাটসম্যানকে নিয়ে সমালোচনা করার পক্ষে আমি না। নতুন একটা ব্যাটসম্যান, সে অভিষিক্ত হয়েছে, এটা নিয়ে আমি ডিসকাশন করতে চাই না, তাকে সময় দেওয়া উচিত। তারপরে আসেন আপনার বিরাট কোহলির আউটটা হচ্ছে, বলটা যেভাবে আপনার লাফিয়ে উঠেছে, বিরাট কোহলি দ্বিধাদ্বন্দ্বে ছিল, খেলবো নাকি ছেড়ে দেবো, ওই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে থাকতে বলটা তাকে ক্রস করে গেছে, ব্যাটের কানিতে লেগে আউট হয়ে গেছে। তারপরে যে খেলাটা টিম ইন্ডিয়া খেললো ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটা হচ্ছে ঋষভ পান্তের খেলাটা আমার কাছে সবসময় কি বলে ভালো লাগে, যে পজিটিভ ইন্টেন্ট সে
শো করে, পজিটিভ ভাবে সে খেলে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এই যে 37 রানের ইনিংসটা, এটা কিন্তু 37 রান আপনি এইভাবে কাউন্ট করলে হবে না, আপনার সিচুয়েশন কি ডিমান্ড করছিল সেটাও আপনার দেখতে হবে। 37 এখানে অনেক বড় ভ্যালু অ্যাড করেছে। কিন্তু তারপরে আসে এই যে ওয়াশিংটন সুন্দর 4 রানে আউট হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের পরে যে এই যে আরেকটা প্লেয়ার, এই যে নীতিশ কুমার রেড্ডি, এই নীতিশ কুমার রেড্ডির সাথে এই যে ঋষভ পান্তের পার্টনারশিপটা কিন্তু বড় রান করার ক্ষেত্রে স্বপ্ন জোগাচ্ছিল, স্বপ্ন দেখাচ্ছিল আমাদেরকে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে মোটামুটি খারাপ খেলে নেই। নীতিশ কুমার রেড্ডি আপনার 41 রান করছে, এই উইকেটের বিবেচনায় ভালো রান করছে। ঋষভ পান্ত বলেন, নীতিশ কুমার রেড্ডি বলেন, ভালো ব্যাট করছে। কিন্তু যা ধ্বংস হওয়ার, শেষ হওয়ার, নষ্ট হওয়ার শুরুতেই হয়ে গেছে আসলে টিম ইন্ডিয়ার। এই উইকেটে 200 থেকে 220 হইলে মনে হয় যে, আমার কাছে মনে হয় যে স্কোরটা আমি বলতাম যে হ্যাঁ, টিম ইন্ডিয়া ভালো ব্যাট করছে। নীতিশ কুমার রেড্ডি প্লাস ঋষভ পান্ত, তারপরে পিজে আসছিলেন কি জাসপ্রীত বুমরা, তারপরে হর্ষিত রানা 7 রান করেছেন, জাসপ্রীত বুমরা 8 রান করেছেন। ওইটা জাস্ট মোটামুটি স্কোরটাকে নিয়ে গেছে আর কি। তো 150-এর ভিতরে ওই যে নীতিশ কুমার রেড্ডির 41 আর ঋষভ পান্তের ওই 37 রানটাই বলার মতো। এনিওয়ে টিম ইন্ডিয়া 150 রানে যখন প্যাকেট হয়ে গেল, তখন অনেকের মনে সন্দেহ জাগছিল যে অনেক বেশি রানের নিচে হয়তো টিম ইন্ডিয়া চাপা পড়তে যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়া হয়তো এই রানটাকে ক্রস করে আরো বেশি লিড নিয়ে নেবে। যেহেতু 150 রান করার পরে যদি অস্ট্রেলিয়া যদি 250 রান করে ফেলে, তাহলে তো সেখানে আপনার কি বলে 100 রানের একটা লিড হয়ে যায়, অনেকের ধারণা ছিল এমন। তবে টিম ইন্ডিয়া যেখানে থেকে আপনার ব্যাটিং শেষ করছে, টোটালি বোলিং এসে টোটালি একটা ডিফারেন্ট ফেস তারা শো করলো, ডিফারেন্ট ক্যারেক্টার তারা শো করলো। যথারীতি জাসপ্রীত বুমরা জাস্ট ওয়াও, আগুন। তার বল যখন হচ্ছিল, সে যখন বল করছিল, প্রতিটা বলেই আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, এই বলটাতেও উইকেট পেতে পারে সে। আরেকটা বল করতেছে, হ্যাঁ এই বলটাতেও সে উইকেট পেতে পারে। এমন মনে হচ্ছিল যে প্রতিটা বলেই উইকেট পাওয়ার সম্ভাবনা কিন্তু সে জাগিয়ে তুলেছিল। প্রতিটা বলে তার বলের লাইন, লেন্থ, ইনসুইং, আউটসুইং, তারপরে স্লোয়ার, ভাই কোনটা রেখে কোনটা বলবো। এই মুহূর্তে শুধু জাসপ্রীত বুমরার খেলা দেখার পরে আমার একটা প্লেয়ারের কথা মনে পড়ছে, সে হচ্ছে যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট লাভার, তারা একমত হবেন, ওয়াসিম আকরাম। পাকিস্তানের ওয়াসিম আকরামকে যারা চিনেন, যারা খেলা দেখেছেন, তারা হয়তো আমার সাথে একমত হবেন। অসাধারণ একটা প্লেয়ার ছিল, এক কথায় অসাধারণ। তার 6টা বলই 6 রকম করতে পারতো সে। তো আজকে এই খেলাটা দেখার পরে আমার কাছে, ওর খেলাটা, জাসপ্রীত বুমরার বল করাটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ওয়াসিম আকরামকে আমি মনে হয় আবার দেখছি। ওই লেভেলের বল করছে সে। এনিওয়ে জাসপ্রীত বুমরা শুরুতেই যখন উইকেট পেল, অসাধারণ তার ডেলিভারি ছিল। এলবিডব্লিউটা যদিও আম্পায়ার কি বলে আউট দিতে চায় নাই, তবে রিভিউ নিয়ে নিয়েছে, রিভিউতে দেখা গেছে যে হ্যাঁ এটা ক্লিয়ার আউট। তারপরে আপনার আরেকটা উইকেট পেতেও পায় নাই, কারণ হচ্ছে আপনার বিরাট কোহলি যে ক্যাচটা মিস করেছে কি মানে পড়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্টলি ক্যাচটা ধরেছিল স্লিপে, ধরার পরে ওঠার সময় হাত ফসকে পড়ে গেল নিচে। এনিওয়ে ব্যাড লাক, এটা সবাই উদযাপন করছিল। তখন বিরাট কোহলি বললো যে না এটা হাতে থেকে পড়ে গেছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে বড় প্লেয়াররা সে মানে চুরি চামারি কিংবা একটু চিটিংবাজি করার কোনো চেষ্টা করে না। পড়ে গেছে ভাই, এটা পড়ে গেছে, এটা আর উদযাপন করে না, এটা হাতে থেকে পড়ে গেছে। ভালো লাগছে আমার কাছে। তারপরে আসেন ওই পরের ওভারে কিন্তু পর 2 বলে 2টা উইকেট যেভাবে আপনি জাসপ্রীত বুমরা তুলে নিল, অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। তখন 3টা উইকেটের ভিতরে 3টা উইকেটে জাসপ্রীত বুমরা, অসাধারণ। তবে একটা কথা বলবো, মোহাম্মদ সিরাজ ওই সময়টাতে ভালো বল করে নাই। জাসপ্রীত বুমরা যখন এই সাইড থেকে আপনার চাপে রেখেছিল, প্রেসারে রেখেছিল ব্যাটসম্যানদেরকে অস্ট্রেলিয়ার, ওই সিরাজ কিন্তু ওই সময়টাতে ভালো বল করে নাই, প্রেসারে রাখতে পারে নাই। প্রেসারে রেখেছে পরবর্তীতে স্পেলে যখন আবার আসছে, ওইখানে
পরে দেখলাম যে হর্ষিত রানা একটা আউটস্ট্যান্ডিং একটা ডেলিভারি ছিল, ইনসুইংটা ছিল, বল করলো আরেকটা ব্যাটসম্যানকে। ওই সময় থেকে আবার সিরাজ যখন আসলো তখন আবার সিরাজে সেকেন্ড স্পেলে ভালো বল করছে, লাইন লেন্থ বজায় রেখে যথেষ্ট পরিমাণে কি বলে ওই জাসপ্রীত বুমরা না হলেও জাসপ্রীত বুমরা টাইপের বল করার ট্রাই করছে উইকেট টু উইকেট। এই উইকেটে আপনার মেইন ব্যাপার হচ্ছে আপনি যদি উইকেট টু উইকেট বল করতে পারেন ব্যাটসম্যান সেখানে পরাস্ত হবে, এলবিডব্লিউ হবে, না হয় বোল্ড হবে, না হয় কিপারের কাছে স্লিপারের কাছে ক্যাচ দিবে। উইকেট টু উইকেট বল রাখতে হবে। টিম ইন্ডিয়া এই কাজটাই করেছে যে উইকেট টু উইকেট বল করার ট্রাই করেছে এবং সাকসেস হয়েছে। জাসপ্রীত বুমরা দিন শেষে 4 উইকেট পেয়েছে, হর্ষিত রানা 1 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট পেয়েছে। দিন শেষে আপনার অস্ট্রেলিয়া 67 রানে 67 রানে 7 উইকেটের পতন কিন্তু ঘটেছে। মাত্র তারা 27 ওভার খেলেছে, 27 ওভারে 67 ফর 7। টিম ইন্ডিয়া যতটুকু প্রথম ভাগে পিছিয়ে ছিল, আমি বলবো যে টিম ইন্ডিয়া এই মুহূর্তে ততটুকুই আবার লাস্ট ভাগে কিন্তু টোটালি ড্রাইভিং সিটে চলে আসছে। এমন ভাবে ড্রাইভিং সিটে আসছে টোটালি এখন গাড়িতে ওরাই আছে। কারণ আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকেট কিন্তু আপনার পরে যাবে, কালকে লাঞ্চের আগে ফার্স্ট আওয়ারে কিন্তু ফেলে দিবে। এখানে অস্ট্রেলিয়া তাদের টিম ইন্ডিয়ার দেওয়া 150 রান তো করতেই পারবে না, সেখানে হয়তো টোটাল 100 রানের ভিতরে অল আউট হয়ে যেতে পারে, আর হয়তো 30 রান যদি করতে পারে, তো সেখানে আপনার আরো 50 রান কিন্তু টিম ইন্ডিয়ার আপনার সেভিংস থাকবে। এখানে অস্ট্রেলিয়াকে যদি আগে আগে আউট করা যায় টিম ইন্ডিয়া আরো আপার হ্যান্ডে থাকবে। এখন এই মুহূর্তে ড্রাইভিং সিটে কিন্তু টিম ইন্ডিয়া, এটা আমি মানে 100% এই মুহূর্তে টিম ইন্ডিয়া ড্রাইভিং সিটে। কিন্তু খেলা শুরুতে কেউ যদি কি আমার কাছে মনে হয় না কোনো মানুষ ভাবছিল যে দিন শেষে টিম ইন্ডিয়া আবার আপার হ্যান্ডে চলে আসবে, আবার টিম ইন্ডিয়া এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। এটা কল্পনার বাইরে ছিল, টোটালি কল্পনার বাইরে। তবে আমি বললাম টিম ইন্ডিয়া এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং সিট। অস্ট্রেলিয়া যদি আগামীকাল কাম ব্যাক করে, যদি আরো 67 রানের সাথে আরো 67 কিংবা 50 রান করতে পারে, তাহলে মোটামুটি একটা ভালো পর্যায়ে আসতে পারবে। আদারওয়াইজ টিম ইন্ডিয়া যদি তাদেরকে 100 রানের ভিতরে অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু ড্রাইভিং সিটে ইন্ডিয়া চলে আসবে। এবং টিম ইন্ডিয়ার উচিত হবে অস্ট্রেলিয়াকে কোনো রকম সুযোগ না দিয়ে অল আউট করে দেওয়া 20 থেকে 25 রানের ভিতরে। আর অল আউট যদি করে দিতে পারে, ও যে রানটা সেভিংস থাকবে সেইটাই টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় কি বলে হাতিয়ার হিসেবে কাজ করবে কিন্তু পরবর্তীতে সেকেন্ড ইনিংস। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস যেভাবে ওরা গুটিয়ে গেছে, সেকেন্ড ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া এরকম ভাবে গুটিয়ে যাবে না, ওরাও স্ট্রংলি কিন্তু কামব্যাক করবে। ওই কামব্যাকটা যদি আপনি ফিরাতে চান ওই কামব্যাকটা, তাহলে আপনি যত বেশি পুঁজি আপনার হাতে রাখতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। সুতরাং টিম ইন্ডিয়া যদি তাদেরকে 100 রানের নিচে 80-90 রানের ভিতরে অল আউট করে দিতে পারে, এই 50-60 রান যেটা সেভিংস থাকবে এটা অনেক বড় কাজে আসবে। কিন্তু দেখা যাক কি হয়। এই টেস্ট কখনোই আপনার 5 দিন পর্যন্ত যাবে না, আমার কাছে মনে হয় না। এই টেস্ট আপনার তৃতীয় দিনেই মীমাংসা হয়ে যাবে, হার জিত হয়ে যাবে। এই টেস্ট ড্র হবে না, 5 দিন পর্যন্ত যাবেও না, তৃতীয় দিনে এই টেস্ট কিন্তু মীমাংসা হয়ে যাবে। এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়া যদি শুরুতেই কালকে কাজটা করে নিতে পারে, তাদের কাজটা সহজ হয়ে যাবে। আর অস্ট্রেলিয়া যদি উল্টা চেপে বসে, তাহলে কিন্তু সেকেন্ড ইনিংসে অনেক বড় ধামাকা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। কারণ অস্ট্রেলিয়া কিন্তু কামব্যাক করবে স্ট্রংলি। এখন টিম ইন্ডিয়া কামব্যাক করার সুযোগ আছে সবারই, তবে টিম ইন্ডিয়ার কাজ একটাই, শুরুতে উইকেট তুলে নেওয়া। সাদাকে সাদা, কালোকে কালো বললাম। যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা কি বলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচটা কোন জায়গায় দাঁড়িয়েছে? একদিক থেকে বিবেচনা করলে টিম ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে যাওয়াতে ভালোই হয়েছে, কারণ উইকেট সবুজ থাকতে থাকতে অস্ট্রেলিয়াকে মাত্র 104 রানে অল আউট করে দিতে পেরেছে। আচ্ছা, টিম ইন্ডিয়া কি জিততে চলেছে? আলোচনা করব
সেই সব বিষয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে আমি কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ জায়গায় দাঁড়িয়ে আছে, আমার চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা। কথা বলবো দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সব বিষয় নিয়ে। তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে। দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে। টিম ইন্ডিয়া যেই জায়গায় গতকাল খেলাটা শেষ করেছিল, ঠিক সেই জায়গা থেকে আজকে আবার শুরু করেছে। বোলিং দিক থেকে যদি বলি, জাসপ্রীত বুমরা এক কথায় অসাধারণ। তার কেরিয়ারের 11তম উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে এবং অভিষেক তো হর্ষিত রানা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে। আমার কাছে মনে হচ্ছে তার ফিউচার যথেষ্ট ভালো। ইন্ডিয়ান টিমে ইন্ডিয়া একজন ভালো পেসার কিন্তু আবারও পেয়ে গেছে, ইয়াংস্টার। দেখেন দ্বিতীয় দিন শেষে এই মুহূর্তে টিম ইন্ডিয়া এগিয়ে আছে আপনার 218 রানে। টিম ইন্ডিয়া ফার্স্ট ইনিংস শেষ করেছিল 150 রানে, সেইখান থেকে অস্ট্রেলিয়াকে মাত্র 104 রানে অল আউট করে দিয়েছে। এটা আরো কমও হতে পারত, বিশেষ করে আপনার কি মিচেল স্টার্ক যেই একটা ইনিংস খেলেছে 112 বলে 26 রানের, সেটা কিন্তু অস্ট্রেলিয়াকে অনেক বড় হেল্প করেছে, অনেক ভ্যালু অ্যাড করেছে। হয়তো রানটা আপনি দেখছেন 26 রান, কিন্তু এই মুহূর্তে 26 রান অনেক বড়। কিন্তু এই যে 104 রানে অল আউট হয়েছে, সেইখানে কিন্তু টিম ইন্ডিয়া 46 রানে এগিয়ে আছে। 150 আর 104 রানে অল আউট অস্ট্রেলিয়া, সেখানে 46 রানে কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে আছে। আর দিন শেষ করেছে টিম ইন্ডিয়া 172 রানে কোনো উইকেট না হারিয়ে। সুতরাং 172 প্লাস 46, এখানে 218 রানের লিড কিন্তু অলরেডি ইন্ডিয়ার হয়ে গেছে। এখন দেখেন যে ইনিংসটা খেলেছে জেসওয়াল আর KL রাহুল, অসাধারণ ইনিংস। জেসওয়ালের সাইড থেকে আমি বলবো জেসওয়াল অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, যেহেতু জেসওয়াল কিন্তু আপনার সবসময় স্ট্রোক খেলতে পছন্দ করে, সেইখান থেকে নিজেকে কন্ট্রোল করা অনেক বড় ব্যাপার। এবং একটা কথা না বলে আর পারছি না, এই যে 19 নাম্বার ওভার থেকে আপনার 44 ওভার পর্যন্ত, এই যে 25 ওভার, এই মাঝখানের এই 25 ওভার কিন্তু টিম ইন্ডিয়া কোনো বাউন্ডারি মারে নাই। আপনি চিন্তা করেন যেই পিচে খেলছে KL রাহুল এবং কি বলে জেসওয়ালের মতো ব্যাটসম্যানরা, তারা এই 25 ওভার কোনো বাউন্ডারি মারে নাই। অসাধারণ এক কথায় মাটি কামড়ে পড়েছিল, মাটি কামড়িয়ে পড়েছিল। সুতরাং আমি বলবো জেসওয়াল যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ সেই স্ট্রোক প্লেয়ার। এনিওয়ে জেসওয়াল কিন্তু আপনার আজকে একটা রেকর্ড করেছে, পরপর দুটা যে ছক্কা মেরেছিল, সেখানে এক বছরের ভিতরে টেস্টে 34টা ছক্কা মারার এই রেকর্ড করেছে। এর আগে 2014 সালে সম্ভবত আরেকজন এক বছরে এতগুলা টেস্টে 6 মেরেছিল, এই এবার রেকর্ড করলো এই জেসওয়াল। এনিওয়ে, আর যদি KL রাহুলের কথা আমি বলতে যাই, দেখেন KL রাহুল এমন একটা প্লেয়ার। আলু চিনেন তো সবাই, পটেটো রান্না করে, যে আলু, আলু আপনার মাছের সাথে যায়, মাংসর সাথে যায়, শুটকির সাথে যায়, নিরামিষের সাথে যায়, সব কিছুর সাথে কিন্তু আলু দিয়ে রান্না করা যায়। KL রাহুল হচ্ছে এমন একটা ব্যাটসম্যান, আপনি তাকে ওয়ান ডাউনে খেলাতে পারেন, আপনি ওপেনিংয়ে খেলাতে পারেন, মিডল অর্ডারে খেলাতে পারেন, লোয়ার অর্ডারে খেলাতে পারেন। প্রতিটা জায়গায় কিন্তু KL রাহুলকে খেলানো হয়েছে এবং সে প্রতিবারই তার স্কিলের প্রমাণ কিন্তু রেখেছে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, KL রাহুল যে ম্যাচ ইনিংসটা আজকে খেললো,
সেটা কিন্তু অনেক দিন ধরে তার ভিতরে জমা ছিল। সে মানে পারফরমেন্সটা একেবারে যে আপার হ্যান্ড ছিল এর আগে তা কিন্তু না, যেহেতু সে সুযোগ পায় নাই, তাকে খেলানো হচ্ছে 7-এ 8-এ, যার কারণে ওই সুযোগটা পায় নাই। এবার যেহেতু রোহিত শর্মা খেলছে না, সেই সুযোগটা কিন্তু সে যথেষ্ট ভালোভাবে কাজে লাগিয়েছে। এই যে ওপেনিং পার্টনারশিপে সারাটা দিন পার করে দেওয়া, যেখানে ফার্স্ট দিনে আপনার 17 উইকেটের পতন, একদিনেই 17 উইকেট, এবং আজকে লাঞ্চের আগেই কিন্তু এদের 3 উইকেট পড়ে গেছে। সুতরাং এই যে 20 উইকেটের পতন 4টা সেশনের ভিতরে, আর পরবর্তী সেশনে এসে কোনো উইকেট না হারানো, আপনার কৃতিত্ব সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাটসম্যানদের। এবং সেই সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, পিচের ধরনটা কিন্তু আর আপনার প্রথম দিনের মতো নাই। এই যে সবুজ ঘাস দেখেছিলেন, আজকে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। পিচটা কিন্তু কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি অলরেডি হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ যে ব্যাটিং ফ্রেন্ডলির কারণে টিম ইন্ডিয়া ভালো খেলছে তা কিন্তু না। যথেষ্ট চেষ্টা করেছে অস্ট্রেলিয়ান বোলাররা, কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা মাটি কামড়িয়ে পড়েছিল। সুযোগ একটা দিয়েছিল, ওই ক্যাচ হাজার কাছে সামনে পড়েছে, এটা অস্ট্রেলিয়ার অন্য প্লেয়ার হলে হয়তো নিয়ে নিত, সে মিস করেছে। এনিওয়ে, এই ছোটখাটো সুযোগ গুলা ওই ধরনের বড় ধরনের কোনো কিছু ভ্যালু অ্যাড করে না। দিন শেষে 218 রানে এগিয়ে আছে। সেইখান থেকে এখন দেখার বিষয় হচ্ছে আগামীকাল এই রানটাকে কোথায় নিয়ে যেতে পারে। আমি এখনই বলবো না যে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে চলেছে, কারণ ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ভালোভাবে স্ট্রংলি কিন্তু কামব্যাক করার মতো স্কিল অস্ট্রেলিয়ারও আছে, স্কিল আছে, এবিলিটি আছে। যারা মনে করছেন এনাফ রান হয়ে গেছে আর 200 রান যোগ করলে ইন্ডিয়া জিতে যাবে, ভাই ভুল ধারণা। প্রতিপক্ষকে কখনো এত সহজভাবে দেখতে হয় না, দেখতে নেই। যে 218, তার সাথে যদি আগামীকাল সারাদিন ব্যাট করে 300 রানের একটা আপনার কি বলে পুঁজি সংগ্রহ করতে পারে, 300 প্লাস এই 218, টোটাল হচ্ছে 518 রানের টার্গেট যদি অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করানো যায়, তাহলে কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে। আমার দৃষ্টিতে এগিয়ে থাকবে মানে জয়ের জন্য টিম ইন্ডিয়া যথেষ্ট। রান হচ্ছে এই 518, আর 200 রান যদি অ্যাড করে 418, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচ 50-50 হয়ে যাবে। কিন্তু টিম ইন্ডিয়ার হাতে যেহেতু এখনো 10 উইকেট আছে, হাতে আরো 3 দিন আছে, তো খেলুক না, সমস্যা কোথায়? সেঞ্চুরি করুক, রেকর্ড করুক সবাই, 400 হোক, যত বেশি রান আপনি আপনার পুঁজি আপনি বাড়িয়ে নিতে পারেন, সেভিংস আপনি করে নিতে পারেন, ততই আপনার জন্য মঙ্গল, ততই ম্যাচ আপনার কাছে চলে আসবে, আপনার গ্রিপে চলে আসবে। সুতরাং রিস্ক নেওয়ার তো দরকার নেই, যেহেতু হাতে 3 দিন বাকি আছে, সারাদিন ব্যাট করুক। কালকে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে উইকেট ভাঙবে না, এই উইকেটটা ভাঙতে সময় লাগবে। কালকের দিন উইকেট যদি না ভাঙে, তাহলে ইন্ডিয়ার জন্য ব্যাট করতে কিন্তু আরামই হওয়ার কথা। চতুর্থ দিন গিয়ে এই উইকেটটা যখন ভাঙবে, তখন কিন্তু আপনার অস্ট্রেলিয়ার জন্য ব্যাট করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ তখন স্পিন ধরবে। ওয়াশিংটন সুন্দর আছে, আপনার স্পিনে কিন্তু খেল দেখাবে। আর কি বলে, জাসপ্রীত বুমরা তো পিচ ভাঙলে এর বল তো চোখেই দেখবে না। জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, ভাই অসাধারণ। সিরাজ গতকালকে লাস্ট স্পেলে এসে ভালো বল করেছিল। আরেকটা কথা বলতে চাই, ইয়াংস্টার হর্ষিত রানা, তাকে যদি কি বলে যত্ন নেওয়া হয়, ভবিষ্যতের তারকা হতে পারবে। তার বলের কাজ আছে, সুইং আছে, আউটসুইং, ইনসুইং যথেষ্ট পরিমাণে ভালো, লাইন লেন্থ ভালো। সুতরাং তাকে সময় দিতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে টিম ইন্ডিয়া এই স্কোরটাকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাদাকে সাদা, কালোকে কালো বললাম। যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আপনারা পেজে ফলো দিতে কিন্তু ভুলবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটি দিব না। তবে আইসক্রিমও যে যে বয়স তো মাত্র 22, ভাই সাহেব, সব রেকর্ড যদি এখনই ভেঙে ফেলো, তাহলে কিভাবে হবে? যে রাজা সে সবসময়ই রাজা, রাজার কোনো সময়কাল নেই। জাসপ্রীত বুমরা ভুমরা হয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে তিলে 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 একেবারে ধ্বংস করে দিচ্ছে। টপিক
আজকে অনেকগুলা ভিডিও অনেক বড় হতে পারে, তবে সবাইকে বলবো ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তবে তার আগে সবসময়ের মতো এখনো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে, যেখানে আজকে মাত্র তৃতীয় দিন শেষ হয়েছে। তবে তৃতীয় দিন শেষে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই টেস্টে টিম ইন্ডিয়া এগিয়ে আছে। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে এক বলে যদি 10-12 রানের প্রয়োজন হয়, যতই অনিশ্চয়তার খেলা হোক, পাল্লা কিন্তু ওই বোলারদের পক্ষেই থাকে। শুরু থেকে যদি বলি, টিম ইন্ডিয়া তাদের ফার্স্ট ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে। সেখান থেকে অস্ট্রেলিয়া আবার 104 রানে অল আউট হয়ে গেছে। মানে কার আগে কে আসবে, কার আগে কে যাবে, সেরকম একটা প্রতিযোগিতা কিন্তু হয়ে গেছে। সুতরাং বলবো 150 রানে টিম ইন্ডিয়া যখন আউট হয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল যে এর চাইতে কোনো খারাপ ইনিংস আবার হইতে পারে নাকি, কিন্তু তার পরক্ষণেই দেখিয়েছে অস্ট্রেলিয়া যে দেখো এর চাইতে খারাপ ইনিংস হতে পারে। ওই 104 রানও হতো না যদি লাস্টে ওই যে মিচেল স্টার্কের একটা ছোট কেমিও না থাকতো, ওই যে 112 বলে 26 রানের। সেইখান থেকে টিম ইন্ডিয়া কিন্তু 46 রানে এগিয়ে গিয়েছিল। তারপর গতকাল আবার টিম ইন্ডিয়া আপনার ব্যাট করতে নেমে 172 রানে বিনা উইকেটে দিন শেষ করেছিল। 172 প্লাস ওই যে 46, টোটাল 218 রানে গতকাল শেষ হয়েছিল। মোটামুটি একটা ভালো পজিশনে থেকে টিম ইন্ডিয়া কিন্তু গতকাল শেষ করেছিল। সেইখান থেকে আজকে কি হলো, আজকে টোটালি একটা ডিফারেন্ট দিন, ডিফারেন্ট ভাবে শুরু করতে পারতো টিম অস্ট্রেলিয়া, বাট সেইখানে ভাই বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান, বিশেষ করে যদি বলি জেসওয়াল। ভাই মাত্র তো 22 বছর, একটু সবুর করো, একটু সময় নাও। সব রেকর্ড তো ভাঙবা জানি, তোমরাই তো ভাঙবা, একটু সময় নাও না। 22 বছর বয়সে জেসওয়াল যা করে দেখালো, 4টা সেঞ্চুরি, সেই 4টা সেঞ্চুরি আবার আপনার 150 রানের। 100তে সে থামবার মতো ব্যাটসম্যান না। 100কে কিভাবে আপনার 150তে রূপান্তরিত করতে হয় জেসওয়াল যেন তাই শিখাচ্ছে। জেসওয়াল এই সময়কার কিং, এই সময়কার এবং ভবিষ্যতের কিং হতে যাচ্ছে। তার একটা ঝলক সে দেখাচ্ছে, যেভাবে তার সেঞ্চুরিটা করেছে, আপারকাট দেখার মতো, চোখের শান্তি। জাস্ট এমন পরপর 4টা বল রান নিল না, তারপরে বলটা যখন বাউন্স দিল জাস্ট ছক্কা, 6 দিয়ে তার সেঞ্চুরি। উদযাপনটা ছিল দেখার মতো। যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট লাভার, কে কোন দেশ থেকে দেখছেন সেটা ইস্যু না, কিংবা ডাজন্ট ম্যাটার কে কোন দেশ থেকে। যারা ক্রিকেট লাভার তারা এই ধরনের শট, এই ধরনের ইনিংস দেখতে পছন্দ করে। তারপরে যদি আসি কে এল রাহুল 77 রানে আউট হয়ে গেছে। তবে কে এল রাহুলের ইনিংসটা ভালো ছিল, যে জায়গা থেকে হঠাৎ করে তাকে আপনার কি বলে ওপেনার বানিয়ে দেওয়া হয়েছে। বানিয়ে দেওয়া কি, সে তো ভালো টপ অর্ডার ব্যাটসম্যানই, কিন্তু যেহেতু রোহিত শর্মা নাই তার জায়গায় খেলতে এসে কিন্তু ভালো খেলেছে যথেষ্ট পরিমাণে।
তারও সেঞ্চুরিটা পাওনা ছিল। এই ধরনের সিচুয়েশনে কেউ যদি সেঞ্চুরি মিস করে আমি আসলে মন খারাপ করি, আমার তার জন্য খারাপ লাগে সিরিয়াসলি, সে যে দেশের প্লেয়ারে হোক, যে প্লেয়ারে হোক। এনে কে এল রাহুল ভালো খেলেছে, কিন্তু কথা হচ্ছে কে এল রাহুলের পরে যে 17 বলে আপনার ওই যে জুরেল আউট হলো, ঋষভ পান্ত আউট হলো, ঋষভ পান্তের আউট করা বলটার কথা বলতেই হয়, চমৎকার একটা ডেলিভারি ছিল, চমৎকার। এনে ওই যে 17 বলে 3টে উইকেট, জুরেল, ঋষভ পান্ত, তারপরে আরেকটাকে ওই যে পার্ডিক না কি নাম, ও যে আউট হয়ে গেল, ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছিল কি ব্যাপার, আরেকটা কি কোলাপস হচ্ছে কিনা, কিন্তু না, সেইখানে দাঁড়িয়ে গেছে কিং, আসল রাজা, ক্রিকেটের রাজা এসে গেছে, দাঁড়িয়ে গেছে। তবে আমি অনেকে আজকে প্রশংসায় ভাসাবে, বিরাট কোহলিকে প্রশংসায় ভাসাক, তবে বিরাট কোহলি প্রথম জায়গাটা কিন্তু একটু নড়বড়ে ছিল, যেটা আমার কাছে ভালো লাগে না, যে মনে হচ্ছিল যে মানে টাইমিং গুলো নিখুঁত টাইমিং হচ্ছে না, ব্যাটের সাইডে লাগতেছে কিংবা মানে টপে লাগতেছে, নিখুঁত ছিল না। কিন্তু ধীরে ধীরে বিরাট কোহলি কিন্তু তার ইনিংসটাকে বিল্ড আপ করেছে সুন্দরভাবে, কোহলির আচর যেটাকে বলে সেটা কিন্তু বিরাট কোহলি ধীরে ধীরে দিয়েছে। বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সবসময় ভালো খেলে। বিরাট কোহলি কিন্তু এই পর্যন্ত আপনার 7টা সেঞ্চুরি হাঁকিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং এটা কিন্তু টেস্টে 7টা সেঞ্চুরি হাঁকিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, মানে এটা কিন্তু অনেক বড় কথা, যে আগে 6টা ছিল টেন্ডুলকারের, সেই জায়গায় অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 7টা সেঞ্চুরি করেছে টেস্টে, এবং ওয়ানডেতে কিন্তু আরো 3টে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার মাটিতে। সুতরাং বলতে হবে বিরাট কোহলির এই যে 10টা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে করা, এটা বিরাট কোহলির পক্ষে সম্ভব। বিরাট কোহলির ওই সময়টা যখন ওই যে 60 করে ফেলেছিল, 60 করার পর দেখলাম একটু ওই যে নিতেশ রেড্ডি যখন আসলো, তখন দেখলাম যে একটু হুটহাট করে মারার চেষ্টা করছিল এবং ব্যাটে বল হচ্ছিল। তারপর আমার কাছে ভয় লাগছিল ভাই, কারণ ব্যক্তিগতভাবে আমি বিরাট কোহলির অনেক বড় ফ্যান। আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল যে কেন আর 10-15টা রান বাকি আছে, এটা তুমি করো, তুমি কেন এভাবে পাগলামি করতে যাচ্ছ, আমার কাছে খারাপ লাগছে। যাই হোক, ওই যে 3টা উইকেট পর পর পড়ার পরে যে একটা পার্টনারশিপ হলো ওয়াশিংটন সুন্দর এবং বিরাট কোহলির ভিতরে, ওইটা কিন্তু অনেকটা রিলিফ করে দিয়েছে ইন্ডিয়াকে, যে একটা প্রেসার, আমি ভাবছিলাম যে একটা কলাপস হতে যাচ্ছে কিনা, আবার যদি 300 রানের টার্গেট অস্ট্রেলিয়ার সামনে দেয় বা 400 রানেরও দেয়, সেখানে কিন্তু 50-50 ম্যাচ হয়ে যাবে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়া ভয়ঙ্কর। তাই ভাবছিলাম যে স্কোরটা আর একটু বাড়ানোর দরকার, কিন্তু সেই ওই যে পার্টনারশিপটা কিন্তু আর ওই টেনশনটা দেয় নাই, যে ওয়াশিংটন সুন্দর এবং বিরাট কোহলির ওই যে 90 রানের সম্ভবত একটা পার্টনারশিপ ছিল। তারপর আবার ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পরে যে নীতিশ কুমার রেড্ডির সাথে যে একটা আবার 77 রানের অপরাজিত একটা পার্টনারশিপ, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যালু অ্যাড করেছে টিম ইন্ডিয়াকে এত বড় স্কোর করার ক্ষেত্রে। অল্প কয়টা বল খেলে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আপনার 38 রান করেছে, এর মধ্যে 4 ছিল 6 ছিল। ওই সময়টাতেই টিম ইন্ডিয়া মূলত আসলে ইয়া করে দিত, ডিক্লেয়ার করে দিত, কিন্তু ওই যে বিরাট কোহলির সেঞ্চুরিটার জন্য অপেক্ষা করছিল। তবে হ্যাঁ, বিরাট কোহলি যে জায়গাটা থেকে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছে এই বয়সে এসে, মার্ভেলাস ভাই। তাকে 3 রান নিতে আমি দেখেছি, এই বয়সে এসে 3 রান নিয়ে এভাবে হিট করা, যে প্রেসার ছিল তার ভিতরে, যে 2019 সালের পরে আর মানে ওই রকম ভাবে আর সেঞ্চুরি পাচ্ছিল। লাস্ট 16 মাসের পরে একটা সেঞ্চুরি, গত বছরের জুন বা জুলাইতে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার একটা সেঞ্চুরি ছিল, তারপরে এসে আরেকটা সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার মাটিতে, এটা বিরাট কোহলির পক্ষে সম্ভব, এটা বিরাট কোহলির পক্ষে সম্ভব। এই ধরনের কি বলে, রাজা কখনো আপনার প্রজা হয় না, তার বয়স গেলেও, বয়স হয়ে গেলেও, বৃদ্ধ বয়সেও রাজা সবসময় রাজা, রাজা কখনো প্রজা হয় না। এক কথায় বিরাট কোহলির ইনিংসটা কোনোভাবেই আসলে বলে বিশ্লেষণ করা যাবে না। এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া, আপনার 6 উইকেটে 400 কি কত হলো 87 রান, 487 রান, আর আগের ইনিংসে এগিয়ে আছে 46 রানে। তার মানে হচ্ছে 533, টার্গেট হচ্ছে 534 রান, যেটা একেবারেই অসম্ভব। আমার কাছে শুরু থেকে মনে হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য, অস্ট্রেলিয়ার মাটিতে, তারপরে এটা অসম্ভব কাজ রে ভাই, এটা সম্ভব না। আর এই অসম্ভবটা আরো বেশি অসম্ভব করে তুলেছে জাসপ্রীত বুমরা।
আমি এতক্ষণ যদি জয়সওয়াল বিরাট কোহলি বীরত্ব নিয়ে কথা বলে থাকি, এখন আমাকে বলতে হবে জাসপ্রীত বুমরাহ জাস্ট ভোমরা হয়ে উঠতে উঠতে অস্ট্রেলিয়ার ব্যাটারের ব্যাট গুলো ঘুরে ধরেছে, ঘুরে টক 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 করে কেটে ভিতরটা একবার ফাঁকা করে দিয়েছে টপ অর্ডারের। এক কথায় যে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে কিভাবে ধ্বংস করতে হয় প্রথম ইনিংসে যেভাবে দেখিয়েছে, পথ দেখিয়েছিল একটানা 3 উইকেট নিয়ে, ঠিক সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে জাসপ্রীত বুমরাহ আজকে আবার শুরু করলো। জাসপ্রীত বুমরাহ ডেলিভারি গুলা এক একটা বল আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ এই বলটা এভাবে করছে, এটা তো আউট হতে পারে, এটা তো আউট হয় না, এরপর একটা দেখি এরপরে বলটা তো আবার আউট হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটা বল আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ এই বলটা আউট করার মতো একটা বল। বিশেষ করে লাস্ট উইকেটটা যে এলবিডব্লিউ যে নিল, শুধু এইভাবে দাঁড়াই আছে, মনে হচ্ছে যে ব্যাটসম্যান মানে বুঝতেই পারে নাই যে এটা কি ধরনের বল। জাসপ্রীত বুমরাহ এই সময় ওয়ার্ল্ডের সেরা বোলার। আমি একটা দুইটা না মিনিমাম 10 থেকে 15টা ভিডিওতে বলে আসছি, জাসপ্রীত বুমরাহ ধারে কাছে এই মুহূর্তে কেউ নাই ওয়ার্ল্ডের, আর ধারে কাছেও কেউ নাই। মোহাম্মদ সিরাজ লাস্টে সেকেন্ড উইকেটটা পেয়েছে, একটা ভালো বল ছিল, আউটসুইং বল ছিল, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। এই যে অস্ট্রেলিয়া এই কাজটা করছে না, নাইট ওয়াচম্যান, এই থিওরিটা আমি কখনো মানি না যে লাস্টে আর কয়েক ওভার বাকি আছে, একটা জেনুইন ব্যাটসম্যান না নামিয়ে একটা বলারকে নামিয়ে দিলাম, বা মোটামুটি একটু ব্যাট ধরতে পারে তাকে নামিয়ে দিলাম ওই নাইট ওয়াচম্যান, নাইট গার্ড হিসেবে। এতে কি হয় জানেন, ওই নাইট ওয়াচম্যান নাইটের বেলায় না নাইট ওয়াচম্যান, দিনের বেলা নাইট ওয়াচম্যান কি করবেন আপনি, সে তো আউট হয়ে যায় এবং আরো বড় প্রেসার বিল্ড আপ হয় ব্যাটসম্যানের সাইডে। এই যে আজকে এখন 2টি উইকেট থাকতো, এখন 3টা পড়ে গেল, নাইট ওয়াচম্যান তো কাজ হবে না। এনে মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে, জাসপ্রীত বুমরাহ তো আগুন, জাস্ট 3 উইকেটের বিনিময়ে 12 রানে 3 উইকেট অস্ট্রেলিয়ার। এখন অস্ট্রেলিয়ার সামনে আরো করতে হবে 522 রান, 522 রান হাতে আছে, আর মাত্র 7টা উইকেট, কিন্তু দিন আছে আরো 2 দিন। দিন দিয়ে কি করবেন, ঘুমাইবেন? 7 উইকেট তো আপনার পড়ে যাবে। কালকে শুরুতে ফার্স্ট আওয়ারে আমি ভিডিও যখন করছি, আমি এখনই বলে নিচ্ছি, কালকে ফার্স্ট আওয়ারে জাসপ্রীত বুমরাহকে সামলানো আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। ফার্স্ট আওয়ারে মশ্চার থাকবে পিচে, হালকা মুভমেন্ট থাকবে। জাসপ্রীত বুমরাহ জাস্ট আজকে যেমন ওই যে বুমরাহ হয়ে ধ্বংস করে দিছে না, কালকে ফার্স্ট আওয়ারে সেম ভাবে আবার ধ্বংস করে দিবে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। আপনি শুধু দেখেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয় না যে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়া এইভাবে বীরত্ব করছে, এইভাবে রাজত্ব করছে। আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে আসছে আর ইন্ডিয়া রাজত্ব করছে। কারো ঘরের মাটিতে গিয়ে এইভাবে রাজত্ব করা, ভাই এটা ইন্ডিয়ার পক্ষে সম্ভব, এটা টিম ইন্ডিয়ার পক্ষে সম্ভব। নাম্বার 1 টিম, চ্যাম্পিয়ন টিম। এটা বলতে আমি কখনো পিছপা হই না, পিছপা হই নাই, পিছপা হবেও না। যে যেটা কি বলে বিলং করে, যে যেটা আপনার ডিজার্ভ করে, আমি তাকে সেটা বলবো। এটা আমার দেশ হোক, আমার অন্য দেশ হোক, আমি ভাই দেশকে প্রেজেন্ট করতে আসি নাই, আমি ভাই এখানে জাতকে প্রেজেন্ট করতে আসি নাই, আমি এখানে ধর্মকে প্রেজেন্ট করতে আসি নাই। আমি একজন ক্রিকেট লাভার, যে ভালো খেলবে তার পক্ষে আমি কথা বলে যাব, কথা বলছি, কথা বলেছিলাম। এখন আমাকে কেউ যদি মনে করে যে, আমি জানি আমার কমেন্টে অনেকে খোঁচা দিবে, এই তুই তোর দেশ নিয়ে থাক, তুই তোর দেশের কথা বল। আমি তো দেশের কথা বলতে এখানে আসি নাই, আমি ক্রিকেটের কথা বলতে আসছি। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ক্রিকেট ভালোবাসি, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ক্রিকেটকে নিয়ে ভিডিও বানাই। সে যে দেশে ভালো খেলুক আমি তাকে ভালো বলবো, যে দেশ খারাপ খেলে সেটা আমি খারাপ বলবো, হোক আমার নিজের দেশ, হোক অন্য দেশ। আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি, আমার ভিডিওগুলা পাকিস্তান, ভারত আর বাংলাদেশের মানুষের দেখে, এই জন্য আমি এই 3 দেশ নিয়েই কথা বলি। এই 3 দেশের যখন খেলা হয়, এই 3 দেশকে নিয়ে কথা বলি। কালকেই জাসপ্রীত বুমরাহর সাথে এই যে প্রথম ইনিংসে দেখছেন না, কয় উইকেট নিছে, 3 উইকেট নিয়ে নিছে না, 4 উইকেট জাসপ্রীত বুমরাহ, 3টা সে, 2টা মোহাম্মদ সিরাজ। আপনি দেখেন মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, জাসপ্রীত বুমরাহ, এই 3 পেসার মিলে টোটাল ধ্বংস করে দেবে, ভেনিশ করে দেবে টিম অস্ট্রেলিয়াকে। আগামীকাল
টোটাল ভেরিশ করে দিবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তারপরেও আমি বলছি এই তিন পেসারের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা টোটালি অসহায়। সাদাকে সাদা, কালোকে কালো বললাম। ভালো লাগলে লাগবে, না লাগলে না। ভিউ হলে হবে, না হলে নাই। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি যেভাবে ভিডিওগুলা তুলে ধরি আপনাদের সামনে, আমার 10K ইউটিউবে সাবস্ক্রাইবার, ফেসবুকে 26K। আর যারা ওই যে আইসা মাথা কামায় ফেলে, আজকে না জিতলে মাথা কামায় ফেলবো, দাড়ি কামায় ফেলবো, এরা ভাই মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। জিনিসটা দেখতে আমার কাছে লজ্জা লাগে, মাথা কামানোর, দুধ দিয়ে গোসল করার চ্যালেঞ্জ নিয়ে এরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। কি কয় না কয় কিছুই বুঝি না। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে এইভাবে বিপর্যস্ত একটা দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে এইভাবে হারাবে, এটা আমি ভাবতেও পারি নাই। 150 রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যাওয়ার পর সেই দল 295 রানে সেই টেস্ট ম্যাচ জিতবে, আমি অন্তত ভাবি নাই, কল্পনাও করি নাই। টিম ইন্ডিয়া জিততে পারে, টিম ইন্ডিয়া কামব্যাক করতে পারে, তবে এইভাবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এইভাবে দুমড়িয়ে মুচড়িয়ে অস্ট্রেলিয়াকে ঘায়েল করবে, বিপর্যস্ত করবে, সেটা আমি ভাবতে পারি নাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্ট নিয়ে, যা কিনা কিছুক্ষণ আগেই শেষ হলো এবং টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 295 রানে পরাজিত করেছে। আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে, কিভাবে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে এইভাবে পরাজিত করলো। তবে তার আগে সব সময়ের মতো, প্রতিবারের মতো এখনো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি আপনার জন্য। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে এই পেজটি লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না। আজকের দিনটা ঠিক এভাবে শুরু হয়েছিল, যেখানে গতকাল ম্যাচটা রেখে গিয়েছিল টিম ইন্ডিয়া। 12 রানে তাদের 3টা উইকেট যেভাবে নিয়েছিল গতকাল, মোহাম্মদ সিরাজ একটা পেয়েছিল আর জাসপ্রীত বুমরা 2টা পেয়েছিল। সেইখান থেকে আজকের দিনে আর 17 রানে 9 নম্বর বলেই কিন্তু একটা দারুণ একটা ডেলিভারি ছিল মোহাম্মদ সিরাজের। ওই বলটাতেই যেই উইকেটটা পেল, এক কথায় অসাধারণ। কিন্তু অস্ট্রেলিয়া আসলে যেভাবে কামব্যাক করতে চেয়েছিল, আমার কাছে মনে হয়েছে একটু ছন্ন ছাড়া। বিশেষ করে স্মিথের ব্যাটিংটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু লড়াই করার চেষ্টা করেছিল, তবে কার্যত এটা লড়াই হয় নাই। আসলে এভাবে আসলে ফিরে আসা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল খাপ ছাড়া একেবারে পিওর যে ব্যাট করা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় নাই। এনিওয়ে ট্রাই করেছিল হেড এবং স্মিথ। তো হেড এবং স্মিথের যেই একটা পার্টনারশিপ দেখলাম, কত 62 না 60 রানের একটা পার্টনারশিপ, সেইটা মূলত অস্ট্রেলিয়াকে ওই জায়গাটায় জাস্ট একটু খেলা একটু বাঁচিয়ে রেখেছিল। আদারওয়াইজ অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচে কোথাও মানে নিজেদের ফর্মে ছিল না, নিজেদের খেলায় ছিল না। আর বিশেষ করে যখন ওই যে কি বলে স্মিথ আর হেডের ওই পার্টনারশিপটা ভেঙে গেল, সিরাজের করা একটা অসাধারণ ডেলিভারি ছিল। অসাধারণ ডেলিভারি ভাই, এটা স্বপ্নের ডেলিভারি, যে সিরাজ
এত মানে এই ডেলিভারিটা করেছে একেবারে পেস বোলারদের জন্য একটা স্বপ্ন ভাই, এই ধরনের ডেলিভারি। ওই এই ডেলিভারিটা, আর আরেকটা হচ্ছে আপনার কি বলে জাসপ্রীত বুমরা এসে পর লাস্টে যখন ওই যে হেডের উইকেটটা পেল, ভাই অসাধারণ একটা ডেলিভারি ছিল। আপনি কোনটাকে এগিয়ে রাখবেন আমি জানি না, জাসপ্রীত বুমরার এই যে হেডের উইকেটটা আর সিরাজের স্মিথের উইকেটটা, অসাধারণ একটা ডেলিভারি ছিল। এই দুইটা বলই অসাধারণ ছিল এক কথায়। এনিওয়ে, আসলে ফার্স্ট সেশনে মোহাম্মদ সিরাজ যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে। ফার্স্ট সেশনে একেবারে লাইন লেন্থ যেরকম হওয়ার দরকার ছিল চেপে ধরার জন্য অস্ট্রেলিয়াকে, সেই ধরনের বল কিন্তু মোহাম্মদ সিরাজ আজকে করেছে, এটা বলতে হবে। ওই প্রথম ইনিংসে ওই সিরাজ ওই রকম বল করতে পারে নাই। হার্ষিত রানা কিন্তু ওই ওই টাইপের বল করেছিল জাসপ্রীত বুমরার পরে, কিন্তু এই সেকেন্ড ইনিংসে আপনার সিরাজের অসাধারণ কামব্যাক, অসাধারণ বল করেছে। তো দিন শেষে আসলে টিম ইন্ডিয়া যেভাবে তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে, ওইটার কাছে আসলে মানে হার মেনে যায় ক্লাসিক্যাল ব্যাটসম্যান, এই যে কি বলে জেসওয়াল কিংবা কিং কোহলির যে ধরনের অ্যাপ্রোচ ছিল, যে ধরনের মানে ফিরে আসার যে কামব্যাকটা ছিল, সেটার কাছে অস্ট্রেলিয়া আসলে হার মেনে গেছে তখনই, যখন আপনার 534 রানের টার্গেট দাঁড় করিয়েছে। তখনই আমি ভিডিওতে বলেছি টিম ইন্ডিয়া হয়তো 250 থেকে 300 রানে জিতবে। আমি একটা কথা বলে রাখলাম, এই ভিডিও যখন আমি করছি, আমি লাস্ট ভিডিওতে এভাবে বলেছিলাম। তো 300 রানে প্রায় 205 রানে 295 রানে টিম ইন্ডিয়া জিতে গেছে। তো টোটাল স্কোরটা যদি আমি বলি, টিম ইন্ডিয়া 150 ফার্স্ট ইনিংসে, আর অল আউট হয়ে গেছিল সেকেন্ড ইনিংসে 487, 6 উইকেট ডিক্লেয়ার করেছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে 104 রান, দ্বিতীয় ইনিংসে 238 রানে তো অল আউট হয়ে গেল। জেসওয়াল 161 রান করেছিল, অনবদ্য ইনিংস, তার প্রতিটা সেঞ্চুরি সে 150 রানে কনভার্ট করেছে, অসাধারণ। আর তারপর কিং কোহলির তো 81তম সেঞ্চুরি উদযাপন করলো। এক কথায় কিং তো কিংই, রাজার কোনো বয়স হয় না, রাজা যে রাজা সে সবসময় রাজা। আর বোলিং এর থেকে যদি আমি বলি, কি বলে বোলিং জাসপ্রীত বুমরা প্রথম ইনিংসে 30 রান দিয়ে 5 উইকেট নিয়েছিল, এবং সেকেন্ড ইনিংসে মাত্র 42 রান দিয়ে 3 উইকেট। 30 রান দিয়ে 5 উইকেট প্রথম ইনিংসে, আর সেকেন্ড ইনিংসে 42 রান দিয়ে 3 উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই সে, টোটাল 2 ইনিংস মিলে তো 8 উইকেট পেয়ে গেল। আর মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে। মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 20 রান দিয়ে 2 উইকেট, এবং সেকেন্ড ইনিংসে 51 রান দিয়ে 3 উইকেট, টোটাল 5 উইকেট। জাসপ্রীত বুমরা 8 উইকেট, সিরাজ 5 উইকেট। আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো ফিগার ছিল দুজনেরই। জাসপ্রীত বুমরা তার কোনো তুলনা হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ডে। জাসপ্রীত বুমরার তুলনা শুধু জাসপ্রীত বুমরা, এক কথায় এক কথাই। তবে একটা কথা না বলে পারছি না, যে দল নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে এইভাবে বিপর্যস্ত হওয়ার পরে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এইভাবে কামব্যাক করা, এক কথায় অসাধারণ। টিম ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা টিম, নাম্বার 1 টিম, চ্যাম্পিয়ন টিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সাদাকে সাদা, কালোকে কালো বলছি, বলে যাব। সাদাকে কালো, কালোকে সাদা বলতে পারবো না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আইসক্রিমও তো এই যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার ভিতরে আইসক্রিমও চাটার কোনো সম্ভাবনা সুযোগ নাই।